সৌরভ ইউনিভার্সিটিতে অনার্স করতে গিয়ে ওকে ক্লাসমেট হিসেবে পাই। প্রথম প্রথম আমি একেবারেই দেখতে পারতাম না ওকে। কেমন অগোছালো একটা ছেলে, ডেস্ক থেকে উঠে দাঁড়াতে গেলে জিনিসপত্র সব ফেলে দেয়। অথচ কিভাবে যেন এই অগোছালো ছেলেটার প্রেমে পড়ে গেলাম। আমাদের সম্পর্কটা ছিল অনেক দিনের। সম্পর্কের থেকেও গভীর ছিল আমাদের বন্ধুত্ব। সৌরভের মতো বন্ধু আমি এ জীবনে পাইনি। ওরা আগ্রহ নিয়ে বলল। এখন কোথায় সে? আসফিয়া ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমাকে একা ফেলে কোথায় যেন পালিয়ে গেছে। ওরা অবাক চোখে তাকিয়ে রইল আসফিয়ার দিকে। কথাটার মানে যেন ঠিক বুঝতে পারল না। পালিয়ে যাওয়ার মানে কি? ওরার চোখে মুখে হাজারো প্রশ্নের আনাগোনা করছে। আসফিয়া ক্ষীণস্বরে বলল, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলে পাশ করে বেরিয়ে আসতে না আসতেই চাকরি পেয়ে যায়। 1 মাসের মতো চাকরি করে প্রথম স্যালারি পায়। আমাকে বলেছিল প্রথম স্যালারি দিয়ে আমার আর ওর মায়ের জন্য হুবহু একই রকমের শাড়ি কিনবে। ওর মা যেদিন আমাদের বাড়িতে আমাকে দেখতে আসবে সেদিন ওই শাড়িটা পরবে। এদিকে আমিও একই শাড়ি পরে সেজে গুজে থাকবো। সময় মতো যেই ট্রে হাতে তাদের সামনে যাব, ওর মা আটকে উঠে বলবে, এই কি কাণ্ড, আমাদের শাড়ি তো একই। ওরা নিঃশব্দে শুনছে তার কথাগুলো। আসফিয়া হতাশ গলায় বলল, শাড়ি আর কিনতে পারলো কই? ওই রাতে 2 জন ছিনতাইকারী ওর রিকশা আটকায়, টাকা ছিনিয়ে নিতে চায়, কিন্তু সৌরভ বারবার বাধা দিচ্ছিল। তাই ওর পেটে ছুরি বসিয়ে দিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। ওরা হতভম্ব হয়ে গেল। এমনটা সে মোটেও আশা করেনি। সে ভেবেছিল পালিয়ে যাওয়ার মানে হয়তো প্রেমে বিচ্ছেদ। বিচ্ছেদ তো বটে, তাই বলে এতটা করুণ বিচ্ছেদ? আসফিয়ার মতো প্রাণবন্ত একটা মানুষ ভেতরে ভেতরে এতটা কষ্ট নিয়ে বসবাস করছে? ওরা ব্যস্ত ভঙ্গিমায় বলল। আই এম সো সরি। আসফিয়া স্বাভাবিক গলায় বলল, আরে দূর, সরি বলার কি আছে? আমাকে কেউ সৌরভের কথা মনে করিয়ে দিলে আমি কষ্ট পাই না, বরং খুশি হই। ওরা শুকনো গলায় বলল, এতটা কষ্ট কিভাবে সহ্য করেছেন আপা? সহ্য করতে পারতাম না তো। ও পালিয়ে যাওয়ার পর কেমন পাগলের মতো হয়ে গিয়েছিলাম। ঠিক মতো খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, দিন রাত চিৎকার করে কাঁদতাম। পরে একটা সময় নিজেই রিয়েলাইজড করলাম, সৌরভ কি কোনোদিন আমাকে এভাবে দেখতে চেয়েছিল? ও সব সময় বলতো, জানো, তোকে কাঁদলে ভূতের মতো লাগে, কখনো কাঁদবি না। ওর কথা মনে করে আবারও নিজের মধ্যে ফিরলাম। সৌরভ খুব বিয়ে পাগল ছিল, বুঝলে। কথায় কথায় বলতো, আমাদের বিয়ের দিন এটা করব, ওটা করব। সে মানুষটা এত আগ্রহ থাকা সত্ত্বেও বিয়ে করতে পারলো না। তাকে রেখে অন্য কাউকে আমি বিয়ে করি কি করে? নিজের অজান্তে ওরার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আসফিয়া ওরার চোখে জল মুছে দিয়ে বলল, এই বোকা মেয়ে, কাঁদছো কেন? আমাকে দেখো, আমি কাঁদছি। ওরা আদ্র গলায় বলল, আপনি অনেক স্ট্রং আপা। প্রিয়জনকে হারিয়ে কেউ কি কি করে বাঁচতে পারে? আসফিয়া ওরাকে জড়িয়ে ধরে বলল, স্ট্রং আমাকে সৌরভই বানিয়েছে, আমি তো ওকে হারাইনি। ওরা পালিয়ে গিয়ে ঠিক আমার হৃদয়ে এসে আশ্রয় নিয়েছে, এখন সেখানেই স্থায়ীভাবে বসবাস করে। তুমি কেঁদো না ওরা। আশা যদি জানতে পারে তার বউকে আমি কাঁদিয়েছি, তাহলে আমার খবর করে ফেলবে। দুজনার কথোপকথনের মাঝে ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো দিশা। বিছানায় উঠে বসতে বসতে বলল, কি নিয়ে কথা হচ্ছে? আসফিয়া বলল, তেমন কিছু না, তোর ভাবিকে ছবি দেখাচ্ছিলাম। দিশা কোলের উপর একটা বালিশ রেখে একরাশ কৌতূহল নিয়ে বলল, ভাবি, আসাদ ভাইয়া হাজবেন্ড হিসেবে কেমন? ওরা খানিকক্ষণ ভেবে বলল, আমি তো জীবনে কখনো আদর্শ হাজবেন্ডের উদাহরণ দেখিনি। আমার বাবাকে দেখেছি কেবল। সে হাজবেন্ড হিসেবে ছিল জঘন্য। কেন? তার অবহেলার কারণেই আমার মা মারা যায়। পরবর্তীতে সৎ মাকে ঘরে আনলেও তাকেও অবহেলা করতো। আমি ভাবতাম হাজবেন্ডের বুঝি এমনটাই হয়। দিশা উৎফুল্ল হয়ে বলল, কিন্তু আসাদ ভাইয়াকে বিয়ে করে তোমার সেই ধারণা পাল্টে গেছে, তাই না? ওরা লজ্জামাখা গলায় বলল, হাজবেন্ড যে এতটা কেয়ারিং হতে পারে এটা ওকে দেখে শিখেছি। আমার ছোট থেকে বড় সব প্রয়োজনে খেয়াল রাখে। সামান্য একটু মাথা ব্যথা হলেও ডক্টরকে ডেকে এনে হুলস্থুল কাণ্ড করে। যতক্ষণ তার আশেপাশে থাকি ততক্ষণ মনে হয় কোনো রূপকথার জগতে আছি। দিশা ওরার দিকে ঝুঁকে এসে বলল, আচ্ছা ভাবি, আসাদ ভাইয়া সিনেমার পর্দায় যেমন রোম্যান্স করে, বাস্তবে কি ততটা রোমান্টিক? দিশার এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে গেল ওরা।
লজ্জায় তার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। সিনেমার পর্দায় আরশাদের রোমান্টিক অবতার সকলের পছন্দের, অথচ সেই রোমান্স তার বাস্তব জীবনের রোমান্সের কাছে কিছুই নয়। এসব কথা সকলকে বলে বেড়ানো যায় নাকি? ওরা কি বলবে ভেবে না পেয়ে চুপ করে রইল। আসফিয়া পরিস্থিতি সামাল দিতে ধমকে সুরে দিশাকে বলল, এসব কি দশা? ভাবিকে কেউ এমন প্রশ্ন করে? দিশা হতবাক হয়ে বলল, ভাবিকেই তো এসব প্রশ্ন করে। ননদ ভাবির সম্পর্কটা হলো বন্ধুত্বের মতো। ভাবি বলো না। ওরা অনিশ্চিত ভঙ্গিতে বসে রইল। এইসব কথা সে মরে গেলেও কাউকে বলতে পারবে না। ভাগ্যিস এই মুহূর্তে ঘরে আগমন ঘটেছিল ওরা শাশুড়ি মায়ের। তিনি না এলে তো এই মেয়ে ওরাকে মুখ খুলতে বাধ্য করে ছাড়ত। সেলিনা হক দিশাকে উদ্দেশ্য করে বিরক্ত গলায় বলল, এই দিশা, মেয়েগুলার কতক্ষণ প্র্যাকটিস করবে? 3 ঘন্টা ধরে লাউড স্পিডে গান চলছে, বাড়ির সবার মাথা ধরে গেছে তো। দিশা আদুরে গলায় বলল, একটু সহ্য করে নাও না খালা, আজই তো শেষ দিন। কাল ছেলেদের হারিয়ে দিতে হবে না? তোরা এমনিতেও জিতবি, ছেলেরা নাচ পারে নাকি? এবার তো মেয়েগুলোকে ক্ষান্ত নিতে বল, আমাদের কারো কথা শুনছে না ওরা। কাল গায়ে হলুদের পর্ব শেষে আশাদের সকল কাজিনদের মাঝে নাচের প্রতিযোগিতা হবে। মেয়েরা একদলে এবং ছেলেরা একদলে। প্রতিযোগিতা উপলক্ষে বিচারকের প্যানেলও গঠন করা হয়েছে। সেলিনা হক আশাদের 2 মামি, খালা এবং 2 চাচা। যদিও এদের মধ্যে কেউই নাচ বোঝেন না, তবুও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান রেখে তাদের এই প্যানেলে রাখা হয়েছে। প্রত্যেক দল নাচের জন্য 7 মিনিট সময় পাবে। এই 7 মিনিটেই তাদের সেরাটা দিয়ে পারফর্ম করতে হবে। বিজয়ী দল পাবে 1,63,000 টাকার একটা চেক। এমন উদ্ভট অ্যামাউন্ট নির্ধারণকারী আর কেউ নয়, আরশাদ। যেহেতু চেকটা দিচ্ছে সে, তাই অ্যামাউন্টও সে ঠিক করে রেখেছে। প্রথম দিকে যদিও সকলে বলেছিল হয় 1,60,000 না হয় 65 রাখতে, 63 আবার এমন হিসাব। আরশাদের একটাই কথা, তার কাছ থেকে চেক নিতে হলে এই অ্যামাউন্টেরই চেকই নিতে হবে, এর থেকে বেশিও নয় কমও নয়। প্র্যাকটিস শেষে তাদের আড্ডায় যোগ দিল মেহের। মেহের আরশাদের চাচাতো বোন। দিশা এবং মেহের সমবয়সী, দুজনে একই ইউনিভার্সিটিতে পড়ে। তাদের দুজনের মধ্যে ভাবটা একটু বেশি। পুরোটা বিয়ে বাড়িতে দিশা যেখানে, মেহের সেখানে। 4 জন মিলে লুডো খেলতে বসলো। ইদানিং এই খেলার অভ্যাস রয়েছে ওরা। রাতে ঘুমোতে যাওয়ার আগে সে আরশাদ এবং কথা মোবাইলে একসঙ্গে লুডো খেলে। প্রতিবারই সে হেরে যায় আরশাদের কাছে। ওরা ভেবেছিল আজও হয়তো হেরে যাবে, তবে ঘটল ঠিক বিপরীত চিত্র। লাল রং নিয়ে সে একের পর এক সকলের গুটি খেয়ে এগিয়ে যাচ্ছে। আচমকায় বেজে উঠল ওরার ফোনের রিংটোন। ফোনটা উল্টো করে রাখা ছিল। ওরা তার ফোন হাতে নিতে যাবে, তার আগে মেহের চট করে ফোনটা নিজের হাতে নিয়ে নিল। মেহের ভ্রু উপরে তুলে বলল, কে ফোন করেছে বলতো দিশা? দিশা আগ্রহ ভরা গলায় বলল। আরশাদ ভাইয়া। মেহের ফিক করে হেসে বলল, ও হো, আরশাদ হার্ট। মোবাইলের স্ক্রিনটা মেহের ঘোরালো দিশার দিকে। অরার ফোনে তার নামটার পাশে একটা কালো হৃদয়ের একটা হার্ট দিয়ে সেভ করা। অরার বুঝতে বাকি রইল না সেদিকে ইঙ্গিত করছে মেহের। ইচ্ছে করছে এই মুহূর্তে ফোনটা তাদের হাত থেকে কেড়ে নিতে, কিন্তু লজ্জায় জমে রইল ওরা। আসফিয়া মেহেরের হাত থেকে অরার ফোনটা কেড়ে নিয়ে বলল, এত বড় হয়ে গেলি তবুও ছিটে ফোটা ম্যানার শিখলি না? জানিস না পারমিশন ছাড়া কারো ফোন ধরতে হয় না? দিশা আপার ধমকে কর্ণপাত না করে চোখ চকচক করে বলল, আরশাদ ভাইয়া কি লেভেলের বউ পাগল দেখেছিস? দেখা করতে দিচ্ছি না বলে ফোন দিয়েছে। মেহের কিছু একটা চিন্তা করে বলল, ভাবি, কালকের আগে এই ফোন তুমি পাচ্ছ না, এটা এখন আমাদের দখলে। অরার বুকটা ধক করে উঠল। এরা ফোন নিয়ে গেলে তো সর্বনাশ। এমনিতেই 2 দিন ধরে অরার ধারে কাছেও ঘেঁষতে দিচ্ছে না তারা। আরশাদকে ফোনটা ছিল বলে রক্ষা। সকলের চোখের আড়ালে দুজনে ফোনে কথা বলতে পেরেছে। ফোন নিয়ে গেলে তো সেটাও বন্ধ। যদিও একটা রাতেরই ব্যাপার, তবু এই একটা রাত আরশাদের পাগলামি বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আরশাদ যেমন মানুষ, ওরাকে ফোনে না পেয়ে শেষমেশ বিরক্ত হয়ে বলবে আর বিয়ে করবো না। এবং শুধুমাত্র বলা পর্যন্তই ক্ষান্ত থাকবে না সে। সত্যি সত্যি ওরা আর কথাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ওরা অসহায় গলায় বলল, মেহের প্লিজ ফোনটা নিও না, একটু পরে আমার জরুরি একটা ফোন আসবে। মেহের সন্দেহজনিত গলায় বলল, কিসের জরুরি ফোন? ওরা তৎক্ষণাৎ বলল, অফিস থেকে। কে ফিল্মসের অফিসের কাজ মোটামুটি শেষ। আরশাদ যেভাবে চেয়েছিল ঠিক সেভাবে ভেতরের ঘরগুলো তৈরি করা হয়েছে। এখন শুধু ডেকোরেশনের কাজ চলছে। ওদিকে এই প্রোডাকশন হাউস লাইসেন্সও পেয়ে গেছে। আগামী মাসে তারা আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। ওরা এই 2 মাসে অনেক কাজ শিখে গেছে, এখনো শিখছে। ওরার এই অজুহাতটা বিশ্বাসযোগ্য হলেও সংশয়ে গেল না মেহেরের। সে বলল, ভাইয়ের সাথে কথা বলবে না তো? একেবারেই না। ঠিক আছে, তোমাকে বিশ্বাস করে ফোনটা রাখলাম, কিন্তু ওরা কখনো কারো বিশ্বাস ভাঙতে চায় না, তবে এবার অনিচ্ছা সত্ত্বেও এ কাজ করতে হবে।
এক পাগলের পাগলামির হাত থেকে বাঁচার জন্যে। বিরক্ত ভঙ্গিতে নিজের ঘরে বসে আছে আরশাদ। বাড়িটা মানুষে মানুষে গিজগিজ করছে, কোথাও পা ফেলার জায়গা পর্যন্ত নেই। একমাত্র এই ঘরটাতেই শান্তি। এমনিতেই রাগে তার গা জ্বলে যাচ্ছে। সে কখন থেকে অরাকে ফোন করে যাচ্ছে, অথচ তার ফোন তোলার নামগন্ধ নেই। আরশাদ বুঝতে পারছে অরা জেনে বুঝে ইগনোর করছে না তাকে। সেই সাধ্য প্রকৃতি তাকে দেয়নি। রাজ্যের মানুষজনের সামনে পড়ে যাওয়ায় ফোন রিসিভ করতে পারছে না। হঠাৎ দরজার দিকে চোখ পড়ল আরশাদের। রনি, আকাশ, পবন আর মিশন এক লাইন দিয়ে তার ঘরের ভিতর ঢুকছে। এদের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে যেন অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছে। পবন আরশাদের ফুফাতো ভাই, আর মিশন চাচাতো অর্থাৎ সে মেহেরের ভাই। আর এদিকে রনি তার বড় মামার ছেলে। সারা দেশের তরুণেরা আরশাদকে নিজের আইডল মনে করতে শুরু করেছে সে সুপারস্টারে পরিণত হবার পর। অথচ রনি সেই ছোটবেলা থেকে আইডল মনে করে তার আরশাদ ভাইকে। কাজিনদের মধ্যে রনি তার সবচেয়ে প্রিয়। আরশাদের বৈশিষ্ট্যই বোধহয় যাদের একটু বেশি ভালোবাসে তাদের ধমকের উপর রাখে। রনির বেলায়ও তার ব্যতিক্রম নয়। আরশাদ ভ্রুকুচকে বলল, কি চাই? রনি হাসি মুখে এসে আরশাদের পাশে বসে বলল, কেন আমরা তোমার সঙ্গে গল্প করতে আসতে পারি না? আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল। না, পারিস না। রনি আহত গলায় বলল, আরশাদ ভাই, এমন ফায়ার হয়ে আসো কেন? তোমার বিয়ে কোথায় আনন্দ ফুর্তি করবে, নাচ গান করবে? যার বিয়ে সে নাচ গান করে, আগে জানতাম না তো। রনি থতমত খেয়ে বলল। নতুন কিছু করতে অসুবিধা কোথায় আরশাদ ভাই? আরশাদ ক্লান্ত গলায় বলল। অনেক সময় নষ্ট করেছিস, এবার তোরা কি উদ্দেশ্যে এসেছিস সেটা বল। রনি ইতস্তত করে বলল, একটা সমস্যা হয়ে গেছে আরশাদ ভাই। কি সমস্যা? রনি মনে মনে কথা গুছাচ্ছে। তাকে নীরবতায় দেখে পবন এক লাফ দিয়ে বলল, আমরা নাচতে পারি? রনি চোখ গরম করে তাকাতেই চুপসে গেল পবন। আরশাদ ধমকের সুরে বলল, নাচতে পারিস না মানে? রনি নিজেকে সামলে যথাসম্ভব হাসি মুখে বলল, আসলে কি আরশাদ ভাই, বিয়ে বাড়িতে কত কাজ। আমি আজ 3 বার বাজারে গিয়েছি। একবার গ্যাস সিলিন্ডার আনতে, একবার ফুলের মালা আনতে, একবার চাচার সিগারেট আনতে। এই পবন, তুই কি করেছিস রে? পবন জোর গলায় বলল। আমি সারাদিন ডেকোরেটরের লোকদের পিছন পিছন ঘুরছি। মিশন বলল। আর আমি আজ সন্ধ্যায় বাড়ির সবার জন্য চা বানিয়েছি। রনি মুগ্ধ গলায় বলল। প্রাউড অফ ইউ বয়েস। দেখছো ভাইয়া, আমাদের পরিবারের ছেলেরা কত কাজের। এই আকাশ, তুই কি করেছিস রে? আকাশ মাথা চুলকে বলল। আমি মই ধরে দাঁড়িয়েছিলাম। বিরক্ত চোখে রনি তাকালো আকাশের দিকে। এই গাধাটাকে কিছু জিজ্ঞাসা করায় ভুল হয়েছে। আরশাদ কৃত্রিম বিস্ময় নিয়ে থমথমে গলায় বলল, বাবা, তোদের এই ঋণ আমি কি করে শোধ করি? তোরা না থাকলে তো আমার বিয়েটাই হতো না। রনি বিগলিত গলায় বলল। কি যে বলো না আরশাদ ভাই, তোমার জন্য তো জান হাজির। আসল কথাটা বল না বাবা। সারাদিন এত এত কাজের চাপে আমরা তো আর প্র্যাকটিস করার সময় পাইনি, অথচ গায়ের হলুদ কালকে। আরশাদ অবাক গলায় বলল। তোরা তো হারবি। ওইদিকে মেয়েরা সারাদিন লাউড স্পিকারে গান বাজিয়ে প্র্যাকটিস করেছে। সেই জন্যই তো তোমার কাছে এসেছি। আরশাদ ঝাঁঝালো কণ্ঠে বলল। মানে? আরশাদ ভাই, আমাদের নাচ শিখিয়ে দাও না প্লিজ। আরশাদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত গলায় বলল। অসম্ভব, আমি কোনো নাচ টাচ পারি না। রনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আরশাদের পেছনে ছুটতে ছুটতে বলল। এটা একটা কথা বললে আরশাদ ভাই? তোমার ডান্স চ্যাপ্টারের জন্য সারা দেশের মেয়েরা পাগল। আকাশ ওদিক থেকে জোর গলায় বলল। শুধু মেয়েরাই কেন, ছেলেরাও পাগল। আরশাদ গম্ভীর মুখে বলল। সেই সময় কোরিওগ্রাফার থাকে, শটের আগ মুহূর্ত পর্যন্ত প্র্যাকটিসের সুযোগ থাকে। রনি বলল। শোনো না আরশাদ ভাই, মোটামুটি একটা প্ল্যান আমরা করেছি। মেয়েরা কোন কোন গানে নাচছে তুমি জানো? আরশাদ গম্ভীর গলায় বলল। না জেনে উপায় কি, সারাদিন শুনতে শুনতে সবগুলো গান মুখস্থ হয়ে গেছে। রনি বুঝ দেওয়ার ভঙ্গিতে বলল। বাংলাদেশের মেয়ে বিয়ান সাহ আর লীলাবালি, এই 3টা গান হলো যে কোনো বিয়েবাড়ির জাতীয় সঙ্গীত। কিন্তু আমরা নাচবো ভিন্ন গানে, তোমার সিনেমার গানে। যার বিয়ে আমরা তার সিনেমার গানে নাচছি। কতটা ক্রিয়েটিভ একবার ভেবে দেখো। গানের সিলেকশনের জন্যই তো বিচারক প্যানেলের বাউনি পয়েন্ট পাবো। আরশাদ রাগী কণ্ঠে বলল। নাচ না জানলে ব্রাউনি পয়েন্টে কোনো কাজ হবে না, আর আমি এই ব্যাপারে তোমাদের কোনো হেল্প করতে পারবো না। কথা ছিল তোরা নিজের কোরিওগ্রাফার করে পারফর্ম করবি। আকাশ এগিয়ে এসে অসহায় গলায় বলল।
মেয়েরা 1,63,000 চেকটা নিয়ে যাবে আর আমরা কিছুই করতে পারবো না। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল আরশাদ। গভীর চিন্তাভাবনায় ডুবে গেল সে। আসলেই তো জেনে বুঝে নিজের ভাইগুলো ব্যর্থতার মুখে ঠেলে দিবে সে, তাও আবার কাদের বিপক্ষে? মেয়েদের দলের বিপক্ষে। মেয়েরা সবাই আরশাদের বোন, তবুও বিয়ে বাড়িতে পা রাখার পর থেকে আরশাদের চোখের বিষে পরিণত হয়েছে তারা। তাদের কুবুদ্ধির কারণে তো বেচারা দুদিন ধরে বউহীনতায় ভুগছে। আরশাদ হক কাউকে ছেড়ে দেয় না, প্রতিশোধ নেওয়ার এই মোক্ষম সুযোগ। আরশাদ হঠাৎ সুর পাল্টে বলল, কোন গানে নাচ করবি তোরা? রনি আনন্দে আত্মহারা হয়ে আরশাদকে জড়িয়ে ধরে বলল। থ্যাংক ইউ আরশাদ ভাই। আরশাদ প্রচন্ড এক ধমক দিয়ে বলল, স্যার, কম্পিটিশনের আর 12 ঘন্টাও বাকি নেই। কি নাচবি তোরা তার ঠিক নেই, আর এদিকে তুই হাঁটছিস। সরি সরি, গান ঠিক করেছি তো। তোমরা চলো হারিয়ে যাই, গানটার সাথে নাচবো। চলো হারিয়ে যায় আরশাদের ক্যারিয়ারের সুপারহিট গানগুলোর একটা। এই গানে তার হিপ হপের স্টেপগুলো দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। আরশাদ তার মোবাইলে ইউটিউব থেকে গানটা প্লে করলো। বান্দরবনের সবুজ অরণ্যের মাঝে জমকালো সেট তৈরি করে গানটা শুটিং করা হয়েছে। এই গানে আরশাদের পরনের সাদা টি শার্ট আর লাল জ্যাকেট গানটার মতোই বিখ্যাত। গানটা শেষ হবার পর আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, এই স্টেপগুলো যদি তোরা হুবহু করতে চাস তাহলে কমপক্ষে 10-12 বছর সময় লাগবে। রনি অসহায় গলায় বলল। তাহলে উপায়? আরশাদ কন্টাক্ট লিস্ট থেকে একটা নাম্বার খুঁজতে খুঁজতে বলল, তোরা এক লাইনে দাঁড়িয়ে গানটার সাথে একটু হাত পা নাড়াচাড়া কর, আমি আসছি। আরশাদ বারান্দায় গিয়ে ফোন করলো শাহিনকে। চলো হারিয়ে যায় গানটার কোরিওগ্রাফি করেছিল সে। আরশাদ তাকে পুরো ঘটনা বুঝিয়ে বলল। আসলে গানে যে স্টেপগুলোতে আরশাদ নেচেছিল তা সত্যি অনেক কঠিন। রনিদের পক্ষে একদিনের মাথায় ওই জিনিস আয়ত্ত করা সম্ভব নয়। তাই সে শাহিনকে বলল এই গানটার সঙ্গে যায় এমন কোনো সহজ নাচের স্টেপ তৈরি করতে। শাহিন আশ্বাস দিয়ে বলল, অত্যন্ত সহজ কতগুলো স্টেপ গানটার সাথে সাজিয়ে সে 1 ঘন্টার মধ্যে ভিডিও করে পাঠিয়ে দিবে। 1 ঘন্টা পার হবার আগে শাহিন নতুন স্টেপের ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দিল। এবারের স্টেপগুলো খুবই সহজ। সহজ বলে যে তার মাঝে কোনো সৌন্দর্য নেই এমনটা নয়। রনির মনে হলো এই স্টেপে ঠিকভাবে নাচতে পারলে প্রতিযোগিতা তারাই জিতবে। শাহিনের ভিডিও প্লে করা হয়েছে আরশাদের ল্যাপটপে। তারা 4 জন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নতুন স্টেপগুলো আয়ত্ত করার চেষ্টা করছে। আর একটু ভুল হলেও আরশাদ করা শিক্ষকের মতো ধমকাধমকি করছে। সেলিনা হক রান্নাঘরে বসে মশলা বাড়ছেন। বাড়িতে কাল প্রচুর রান্না বান্না। আগে থেকে প্রস্তুতি না নিয়ে রাখলে বিপদে পড়তে হবে। যদিও আরশাদের চাচি ফুপুরা তার সঙ্গে থেকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু সেলিনা হক সবাইকে বিশ্রাম নিতে পাঠিয়ে দিয়ে নিজেই সব করছেন। সারাদিন প্রচুর ধকল গেছে, এখনো যাচ্ছে, তবুও কোনো কষ্ট হচ্ছে না তার। বহু বছর পর এমন উৎসবের রং লেগেছে তার বাড়িতে। প্রিয় মুখগুলো একসঙ্গে দেখতে পাচ্ছেন। এর থেকে আনন্দের আর কি বা হতে পারে। হঠাৎ আসফিয়ার আগমন ঘটল রান্নাঘরে। আসফিয়া টুলের উপর বসতে বসতে হাস্যোজ্জ্বল গলায় বলল। সেলিনা হক মশলা বাটায় বিরতি দিয়ে সোজা হয়ে বসতে বসতে বললেন, ছেলেটাকে কতদিন পর এমন হাসি খুশি দেখছি, আমার যে কি আনন্দ হচ্ছে। আরশাদ আরেকবার বিয়ে করার বায়না ধরে ভালোই করেছে। আমরা সবাই আনন্দ করতে পারছি। আমাদের পরিবারে বিয়ের অনুষ্ঠান হয় না অনেক বছর হলো, তাই না মা? নৌসিনের সঙ্গে বিয়ের পরও তো কোনো অনুষ্ঠান করেনি আরশাদ। নিমিষেই গম্ভীর হয়ে গেল সেলিনা হকের মুখভঙ্গি। তিনি কিছুতেই চাইছিলেন না এই বিয়ে বাড়িতে কেউ নওশিনের প্রসঙ্গে কথা বলুক, অথচ তার মেয়ে এই প্রসঙ্গ তুলল। আসফিয়া আবারও বলল, একটা সত্যি কথা বলবো মা, নওশিনেরকে কখনো আমার এই পরিবারের সদস্য বলে মনে হতো না। যখনই আমাদের পরিবারে কোনো অনুষ্ঠান আসতো মনে হলো বাইরে কোনো অতিথি বেড়াতে এসেছে, অথচ ওরা মাত্র কয়েকদিনের মাঝে এই পরিবারটাকে আপন করে নিয়েছে। সকলের সঙ্গে হাসছে, গল্পগুজব করছে। সেলিনা হক কঠিন গলায় বললেন, আমার বৌমার সঙ্গে ওই বদ মেয়েটার তুলনা করবি না তো। আসফিয়া অবাক গলায় বলল, ও মা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি ভুল কিছু বলেছি? ঠিক ভুল বুঝি না। ওই মেয়েটার নাম এই বাড়িতে কখনো তুলবি না, এটাই আমার শেষ কথা। ওই মেয়ের কারণে আমার ছেলে 4টা বছর পরিবার থেকে আলাদা থেকেছে। আরশাদ যখন নিজের জীবনটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো, তখন ওই মেয়ে আমার বৌমাকে তার থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। সি, মেয়ে মানুষ এত খারাপ হয়? আসফিয়া ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, থাক, ওসব কথা আর নাই বা বলি। আরশাদ ভালো আছে, এটাই বড় কথা। সেলিনা হক আদ্র গলায় বললেন, তার ওপর আমি আজীবন কৃতজ্ঞ থাকবো, জানিস?
ওর কারণেই তো আমার ছেলেটা নতুন করে বাঁচতে শিখেছে, স্বাভাবিক হতে শিখেছে। সবাই বলে ওরা অনেক ভাগ্যবতী বলে আরশাদকে পেয়েছে, অথচ আমার কি মনে হয় জানো মা, কি? আরশাদ অনেক ভাগ্যবান, সেজন্যই ওরাকে পেয়েছে। মেয়েটার কি প্রয়োজন ছিল আরশাদের অসুস্থ মনটাকে সুস্থ করে তোলার, আরশাদের অতীত নিয়ে মাথা ঘামানোর? বাংলা ঘরের মেঝেতে ঘুমের আয়োজন চলছে। দিশা কোথা থেকে যেন বিশাল একটা পাটি জোগাড় করেছে। পাটির ওপরে পরপর দুটো চাদর বিছানো হয়েছে। দিশা ও মেহেরের সঙ্গে যোগ দিয়েছে টগর ও নূপুর। এরা দুজন আরশাদের ফুফাতো বোন। কথা ছিল এরা 4 জন মেঝেতে ঘুমাবে আর ওরা আর আসফিয়া বিছানায়। কিন্তু এদের নিচে রেখে বিছানোর ঘুমানোর মেয়ে ওরা নয়, সেও ও মেঝের বিছানায় যোগ দিল। মেয়েরা একসঙ্গে হইচই করছে, ঠিক তখনই মোবাইলের নোটিফিকেশনের শব্দ কানে এলো ওরার। ভাগ্যের শব্দটা শুনতে পায়নি। মেহের শুনলেই তো ছুটে এসে মোবাইলটা কেড়ে নিয়ে যেত। আরশাদ মেসেজ পাঠিয়েছে, ওরা আজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে বাড়ির পিছনের দিকটাতে আমার সঙ্গে দেখা করতে পারবে। ওরা সঙ্গে সঙ্গে রিপ্লাই করলো। আর কোনো মেসেজ এলো না অপর প্রান্ত থেকে। আরশাদ কি তবে অভিমান করলো ওরার উপরে? পর মুহূর্তে আবার ওরার মনে হলো ওরা লিখলো। একটু পর রিপ্লাই এলো অপর প্রান্ত থেকে। দ্যাটস ওয়াই আই লাভ ইউ। কর্মব্যস্ত দিনটা অবশেষে শেষ হলো। উৎসব মুখর বাড়িটার ব্যস্ততা কয়েক ঘন্টার জন্য থেমে গেল। রাতটা পেরোলেই তো শুরু হবে আসল উৎসব। বাড়ির সবগুলো বাতি নিভে গেছে। দিনভর খাটাখাটনি শেষে সকলেই ক্লান্ত, তাই ঘুমে তলিয়ে যেতে কারোরই বেশি একটা সময় লাগলো না। ওরা অপেক্ষা করছে বাংলা ঘরের সকলের ঘুমিয়ে পড়ার। ক্লান্তি এখনো কাবু করতে পারেনি দিশা এবং মেহেরকে। বাতি নিভে যাওয়ার পরও এরা ফিসফিস করে একে অপরের সঙ্গে গল্প করছে। ওরা দুশ্চিন্তা দূর করে আসফিয়া এক ধমক দিয়ে বলল, এবার থাম তোরা, কাল সকাল সকাল উঠতে হবে। আসফিয়ার এক ধমকে নিশ্চুপ হয়ে গেল দুজনে। মনে মনে যেন ওরা হাঁপ ছেড়ে বাঁচল। আধা ঘন্টার মতো পার হয়েছে। ওরা বুঝতে পারছে না এরা কেউ ঘুমিয়ে আছে নাকি জেগে। নিঃশব্দে উঠে দাঁড়ালো ওরা। ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল দরজার দিকে। তার মানে কেউ জেগে নেই। জেগে থাকলে তো তার উঠে যাওয়ার টের পেয়ে বলতো, কোথায় যাচ্ছ ভাবি? কেউ এমনটা জিজ্ঞাসা করলে ওরা বলতো। যেহেতু কেউ জেগে নেই তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ওরা বাংলা ঘরের বাইরে বেরিয়ে এলো। ভাগ্যিস দরজায় শব্দ হয়নি। এমনিতেই চারিদিক নিস্তব্ধ। ছোট্ট একটা শব্দ হলেই তো কারো না কারোর জেগে যাওয়ার কথা। এই বাড়ির পেছন থেকে সুন্দর একটা বাধাই করা পুকুর। পুকুর ঘাটে বসে আড্ডা দেওয়ার মতো সুন্দর একটা জায়গা আছে। সেখানে একবার চোখ বুলিয়ে নিল ওরা। আরশাদকে কোথাও দেখা যাচ্ছে না। ওরাকে দেখা করতে ডেকে শেষমেশ নিজেই ঘুমিয়ে পড়লো নাকি? 7-5 ভাবনার মাঝে এগিয়ে যাচ্ছে। আচমকায় পেছন থেকে একটা হাত হ্যাঁচকা টানে তার হাতটা ধরে তাকে দেয়ালের সঙ্গে মিশিয়ে দিল। আকস্মিক এই ঘটনায় ওরার আত্মা উড়ে যাওয়ার উপক্রম হলো। অথচ যে মানুষটা এমন ঘটালো তার মুখভঙ্গি একেবারে শান্তশিষ্ট। এক দৃষ্টিতে ওরার দিকে তাকিয়ে আছে আরশাদ, যেন হাজার হাজার বছর তাকে দেখেনি। ওরা সরে যেতে যাবে ঠিক তখনই তার কোমর জড়িয়ে আবারও দেয়ালের সঙ্গে চেপে ধরল আরশাদ। ওরা কিছু বুঝে ওঠার আগেই নিজের শীতল ঠোঁটের স্পর্শ দিল তার ঠোঁটে। ওরা সঙ্গে সঙ্গে আটকে উঠে তার ঠোঁট ছেড়ে দিয়ে বলল, আরশাদ নেশাভরা গলায় বলল, আমার বউকে আমি আদর করছি, এতে সর্বনাশের কি হলো? ওরা ভয়ার্ত কণ্ঠে বলল। আরশাদ ব্যস্ত গলায় বলল, আসুক। ওরাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আরশাদ আবারও ব্যস্ত হয়ে পড়ল তার ঠোঁট দুটো নিয়ে। প্রথম দিকে বারবার ওরা ছাড়ানোর চেষ্টা করছিল তাকে, তবে এক পর্যায়ে সে নিজেই কোথায় যেন হারিয়ে যায়। ডুবে যেতে থাকে আরশাদের ভালোবাসাময় জগতে। নিজের অজান্তে কখন যেন শক্ত করে জড়িয়ে ধরেছে আরশাদকে। দুজনে এভাবে কতক্ষণ ছিল সেই সময়ের হিসাব কারোর কাছেই নেই। অনেকটা সময় পর আরশাদ ওরার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে তার কপালে কপাল ঠেকালো। দুজনে সমান তালে হাঁপাচ্ছে। আরশাদের উত্তপ্ত নিঃশ্বাসগুলো একটু একটু করে পাগল করে তুলছে ওরাকে। আরশাদ যতবারই
তার কাছে আসে ততবারই এই বিচিত্র লজ্জায় রঙে রেঙে উঠে তার সমস্ত অন্তরাত্মা। আজও তার ব্যতিক্রম হলো না। লজ্জায় চোখ দুটো বুজে দাঁড়িয়ে আছে ওরা। তবুও বেশ বুঝতে পারছে আস্বাদে তৃষ্ণার্ত চোখ দুটো নিষ্পলক তার দিকেই চেয়ে আছে। ওরা চোখ দুটো বন্ধ রেখে অস্পষ্ট গলায় বলল, আরশাদ ভ্রুকুচকে বলল, যাবে মানে? আমি কি তোমাকে শুধু চুমু খেতে ডেকেছি? আরশাদের এমন কথায় ওরার লজ্জারা কয়েকগুণ বেড়ে গেল। ওরা কম্পিত স্বরে বলল, শখ মিটিয়ে দেখবো তোমাকে। একবার কল্পনা করে দেখো, গত 2 দিন কি কষ্টে কাটিয়েছি আমি। ওরা চোখ দুটো খুলে হাসি হাসি মুখে বলল, কি বলে? আরশাদ হেসে বলল, ঠিকই তো বলে। আমি আসলে একটু বেশি বউ পাগল। এরকম বউ থাকলে কেউ বউ পাগল না হয়ে পারে? ওরা মুচকি এসে চুপ করে রইল।